এই চ্যাপ্টারের মধ্যে এইটা লাস্ট পার্ট। এর ভেতরে প্রথমে আছে ফ্যাক্টরস কন্ট্রোলিং ফটোসিনথেসিস, সালোকসংশ্লেষের প্রভাবক। প্রভাবক দু রকমের হয়, এক্সটার্নাল ফ্যাক্টরস বা বাহ্যিক প্রভাবক এবং ইন্টারনাল ফ্যাক্টরস বা আভ্যন্তরীণ প্রভাবক। এক্সটার্নাল ফ্যাক্টরসের মধ্যে প্রথমে আলোক বা লাইট, এরপর কার্বন ডাই অক্সাইড, জল, উষ্ণতা বা টেম্পারেচার, অক্সিজেন, রাসায়নিক পদার্থ এবং বয়স, এই কটা ফ্যাক্টর। আভ্যন্তরীণ প্রভাবক বা ইন্টারনাল ফ্যাক্টরস এর ভেতরে যেগুলো আসবে আভ্যন্তরীণ প্রভাবকের ভেতরে, প্রথমে হচ্ছে ক্লোরোফিল। এটা এসেনশিয়াল পাতার অন্তর্গঠন। সালোক সংশ্লেষীয় পদার্থ, এটা যদি সঞ্চয় হয়, আর দুটো পয়েন্ট প্রোটোপ্লাজম এবং উৎসেচক। প্রথমে এক্সটার্নাল ফ্যাক্টরস, এর ভেতরে প্রথমে আছে লাইট। আলোর তীব্রতা, লাইট ইন্টেন্সিটি, প্রকৃতি বা নেচার এবং সময়কাল অর্থাৎ ডিউরেশন, এর ওপরে সালোকসংশ্লেষ নির্ভর করে। আলোর তীব্রতা বাড়লে ফটোসিনথেসিসের রেট বাড়ে। যদি অতি তীব্র আলো হয় তাহলে সালোকসংশ্লেষ বন্ধ হয়ে যায় বা সালোকসংশ্লেষের হার কমে যায়। প্রকৃতি, কেমন ধরনের আলোতে সালোকসংশ্লেষের হার বেশি হয়? লাল আলোতে সালোকসংশ্লেষের হার বেশি হয়, তাহলে প্রকৃতির উপরও নির্ভর করে। সময়কাল 8 থেকে 12 ঘন্টার আলোকে, সূর্যালোকে সালোকসংশ্লেষের হার বৃদ্ধি পায়। কার্বন ডাই অক্সাইড নেচারে এর পরিমাণ কত? 0.03%। এটা যদি কিছুটা বাড়ে, অর্থাৎ এর সঙ্গে বেড়ে 0.01% যদি বাড়ে, তাহলে সালোকসংশ্লেষের হার বাড়ে। যদি অধিক বৃদ্ধি পায় তাহলে কি হয়ে যায়? সাইটোপ্লাজম বিষাক্ত হয়ে যায়। সাইটোপ্লাজম বিষাক্ত হয়ে যায়, তাহলে সালোকসংশ্লেষের হার তার ফলে কমে। কার্বন ডাই অক্সাইড বাড়লে কোষের ভেতরে H2O আছে, তার সঙ্গে রিঅ্যাক্ট করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, তার ফলে সাইটোপ্লাজম বিষাক্ত হয়ে যায়। জল একটা গুরুত্বপূর্ণ উপাদান সালোকসংশ্লেষের। রক্ষী কোষের কর্মদক্ষতা বাড়াতে জলের প্রয়োজন। এরকম স্টোমাটা থাকে, দুপাশে গার্ড সেল থাকে। গার্ড সেল মানে রক্ষী কোষ। জল ভেতরে প্রবেশ করলে পরে এটা টার্জিড হয়, রসস্ফীত হয়, পত্ররন্ধ্র উন্মোচন হয়। তার রক্ষী কোষের কর্মদক্ষতার উপরে পুরো ফ্যাক্টরটা, পুরো প্রসেসটা ডিপেন্ড করে। সালোকসংশ্লেষে প্ল্যান্ট যতটা ওয়াটার অ্যাবজর্ব করে তার মাত্র 1% সালোকসংশ্লেষে ব্যবহৃত হয়। উষ্ণতা মোটামুটি 25 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সালোকসংশ্লেষ ভালো হয়। এই টেম্পারেচারটা আদর্শ। যদি টেম্পারেচার আরও বাড়ে, যদি বৃদ্ধি পায়, আরও বেশি বৃদ্ধি পেলে কি হয়ে যায়? এনজাইম এটা নষ্ট হয়ে যায়, উৎসেচক নষ্ট হয়ে যায় বেশি টেম্পারেচারে, তাহলে সালোকসংশ্লেষের হার কমে। অক্সিজেনের পরিমাণ যদি বাড়ে তাহলে সালোকসংশ্লেষের পরিমাণ বা হার কমে। অক্সিজেন বাড়লে সালোকসংশ্লেষ তার হার কমে, কারণ
উৎসেচকের সক্রিয়তা কমায় অক্সিজেন। রাসায়নিক পদার্থ ক্লোরোফর্ম, H2S, এইসব পদার্থের উপস্থিতিতে সালোক সংশ্লেষের হার কমে। বয়স, বার্ধক্য অবস্থায় সালোক সংশ্লেষের হার কমবে। এবার ইন্টারনাল ফ্যাক্টর, আভ্যন্তরীণ উপাদান যেগুলো রয়েছে। প্রথম কথা ক্লোরোফিল। ক্লোরোফিল ছাড়া সালোক সংশ্লেষ হবেই না, কারণ সূর্যালোক শোষণ করে ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল হচ্ছে মোস্ট এসেনশিয়াল উপাদান। সালোক সংশ্লেষটা নির্ভর করে ক্লোরোফিলের সক্রিয়তার উপর, এ কতটা অ্যাক্টিভেট হয় তার উপরে ডিপেন্ড করে। পাতার অন্তর্গঠন, পাতাতে মেসোফিল কলা কেমন আছে, রক্ষী কোষ সেটা, বাতাবকাশ এয়ার ক্যাভিটি, কোষরন্ধ্র, এদের সামগ্রিক কর্মদক্ষতার উপরে সালোক সংশ্লেষ ডিপেন্ড করে। সালোক সংশ্লেষীয় পদার্থের সঞ্চয়, সালোক সংশ্লেষ যত হবে তত সালোক সংশ্লেষীয় পদার্থ সঞ্চয় হয়। এই পদার্থগুলোর যদি অ্যাকিউমুলেশন হয় সেলের মধ্যে, তাহলে ফার্দার সালোক সংশ্লেষ প্রসিডিওরটা কী হবে, হ্যাম্পার হবে। তাহলে সালোক সংশ্লেষীয় পদার্থের সঞ্চয় যদি বেশি হয় তাহলে সালোক সংশ্লেষের হার কমে। যখন এর অপসারণ ঘটে তখন সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পাবে। প্রোটোপ্লাজমে উৎসেচক থাকলে সালোক সংশ্লেষের সেটা নিয়ন্ত্রণ করে। আবার উৎসেচক আর একটা পয়েন্ট অনেকটা সিমিলার। উৎসেচকের উপস্থিতির ওপর সালোক সংশ্লেষের হার নির্ভর করে। সালোক সংশ্লেষের হার নির্ভর করে। তাহলে এইগুলো এক্সটার্নাল এবং ইন্টারনাল যে প্রভাবক বা ফ্যাক্টরস রয়েছে এইটুকু। এবার একটা চক্র একটু পড়ে রাখা উচিত, সেটা হচ্ছে ক্যাম চক্র। এটা হচ্ছে ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম, ক্যাম কথার পুরো অর্থ সেই চক্র। ক্যাম চক্র কাকে বলে? এটা একটা বিপাকীয় পদ্ধতি, যে বিপাকীয় পদ্ধতিতে কিছু উদ্ভিদ যেমন পাথরকুচি বা ব্রায়োফাইলাম, এটা পাথরকুচি, ঘৃতকুমারী বা অ্যালোভেরা, এছাড়া ক্র্যাসুলেশিয়ান ফ্যামিলি, এই ফ্যামিলির কিছু উদ্ভিদ ক্র্যাসুলেশিয়ান গোত্রের, ক্র্যাসুলেশিয়ান গোত্র বা ফ্যামিলি, তার উদ্ভিদ সিডাম, ACDUM, কালানকোই, CHOE, এই সকল উদ্ভিদের মেসোফিল কোষে, কোথায়? মেসোফিল কোষে রাত্রেবেলা C4 বিক্রিয়া চক্রের মাধ্যমে, কোন চক্র চলে? C4 চলে। বিক্রিয়া চক্রের মাধ্যমে ম্যালিক অ্যাসিড সৃষ্টি বা সংশ্লেষ হয় এবং দিনের বেলা এই ম্যালিক অ্যাসিড থেকে উৎপন্ন CO2 মাধ্যমে, ম্যালিক অ্যাসিড
থেকে উৎপন্ন CO2 মাধ্যমে C3 চক্র সম্পন্ন হয় তাকে ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম বলে। এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা কি? সেটা হচ্ছে দিনের বেলা পত্ররন্ধ্র বা স্টোমাটা বন্ধ থাকে, আর রাতের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে। দিনের বেলা ক্লোজ আর রাতের বেলা ওপেন থাকে। তাহলে রাতের বেলা কি হয়? এই ম্যালিক অ্যাসিড তৈরি হয়, অর্থাৎ ম্যালিক অ্যাসিড একটা জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। তাহলে এই প্রসেসের মাধ্যমে রাতের বেলা বা রাত্রে অর্গানিক অ্যাসিড সিনথেসিস বা ফর্মেশন হয়, আর দিনের বেলায় তার ইউজড আপ হয়, অর্থাৎ ব্যবহার হয়। এইটাই হচ্ছে ক্যাম চক্র। এর ধাপ আছে দুটো, এক হচ্ছে অ্যাসিডিফিকেশন আর একটা ডিঅ্যাসিডিফিকেশন। অ্যাসিডিফিকেশন এবং ডিঅ্যাসিডিফিকেশন। ম্যালিক অ্যাসিড তৈরি হওয়াটা অ্যাসিডিফিকেশন, আর সেটা বিশ্লিষ্ট হয়ে যাওয়া সেটা ডিঅ্যাসিডিফিকেশন। তাহলে দুটো ধাপের মাধ্যমে সম্পন্ন হবে নাইট ডে। এখানে অ্যাসিডিফিকেশন ডিঅ্যাসিডিফিকেশন হবে। পুরো জিনিসটাই কিন্তু কোথায়? মেসোফিল সেলে। মেসোফিল সেলে। এটা নাইট টাইম, এটা ডে টাইম। এখানটায় যেটা করতে হবে, এইখানটায় ওপেন রাখতে হবে। এই পার্টটা হচ্ছে এয়ার, এটা নাইট, এটা ডে। এয়ার থেকে CO2, যেহেতু এই সকল উদ্ভিদে রাত্রেবেলা পত্ররন্ধ্র খোলা থাকে, এই জন্য রাত্রেবেলা ওপেন, এটা ডে টাইম বন্ধ। তখন রাত্রেবেলা কি প্রবেশ করবে? CO2 প্রবেশ করবে। ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, তার সঙ্গে এই CO2 রিয়্যাক্ট করে প্রথম স্থায়ী যৌগ, যেহেতু C4 চক্র চলে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এইটা তৈরি করে। এটা ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। তাহলে এনজাইমটার নাম কি হবে? ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ। কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা ফরমেশন করে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনযুক্ত পদার্থ প্রথম তৈরি হয়, এজন্য এটা C4 চক্র। তাহলে রাতেবেলা C4 চক্র চলে। এইবারেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এইটা ম্যালিক অ্যাসিড ফরমেশন করে বা ম্যালেট ফরমেশন করে। সেটা কিভাবে হয়? NADP H2 বা H+H+ লেখা যায়, NADP+। এইটা যখন হয়, এখানটায় ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে ম্যালেট ডিহাইড্রোজিনেজ এনজাইমটার নাম লিখতে পারো, ম্যালেট ডিহাইড্রোজিনেজ, এর প্রভাবে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। এই ঘটনাটা রাতের বেলা ঘটে। দিনের বেলা কি হয়? এটা কিন্তু স্টোমাটা ওপেন আছে রাত্রেবেলা, দিনের বেলা ক্লোজ। এটা পত্ররন্ধ্র খোলা, পত্ররন্ধ্র বন্ধ, এখানে মেনশন করে দেবে খোলা বন্ধ। ম্যালিক অ্যাসিড এটা এদিক থেকে ওদিক গেল নয়, পুরোটাই মেসোফিলের মধ্যেই ঘটনাটা ঘটছে। ম্যালিক অ্যাসিড বা ম্যালেট কাকে রিলিজ করে? CO2। এই যে ম্যালিক অ্যাসিড থেকে উৎপন্ন CO2 রিলিজ করলে পরে ম্যালিক অ্যাসিড থেকে CO2 বেরিয়ে গেলে কি হয়? পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এইবার এটা কিন্তু বিভিন্ন রকমের অন্তর্বর্তী যৌগের মাধ্যমে অন্য কার্বোহাইড্রেট গঠন করে, সেটা আবার রাত্রেবেলা এসে আবার ফসফেনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে আবার
ব্যবহার হয়। আর এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডকে কে গ্রহণ করে? রিবিউলোজ বিসফসফেট। এটা অ্যান্টি ক্লকওয়াইজ দেখাবে। রিবিউলোজ বিসফসফেট গ্রহণ করে কি ফরমেশন করে? পিজিএ, 3 কার্বনযুক্ত প্রথম স্থায়ী যৌগ। এই জন্য C3 চক্র, কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে C3 চক্র সম্পন্ন করে। এটা অ্যাকচুয়ালি কেলভিন সাইকেল চলে। এরপরে আবার বিভিন্ন ট্রায়োজ, 3 কার্বনযুক্ত পদার্থ তৈরি হয়, পুনরায় RUBP ফরমেশন করে। তাহলে এই যে প্রসেসটা, এটাই হচ্ছে ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এই ক্ষেত্রে দিনের বেলা জৈব অ্যাসিড সংশ্লেষ হয়, রাতের বেলা ভেঙে যায়, এইভাবে এই চক্রটা চলে। এই ক্যামকে রাত্রিকালীন C4 উদ্ভিদ বলে কেন? তার কারণ রাতেবেলায় এই C4 চক্র এই ক্ষেত্রে সম্পন্ন হয়, এই জন্য এটাকে রাত্রিকালীন C4 যে চক্র সেইটাকেও বলে। ক্যাম উদ্ভিদকে রাত্রিকালীন C4 উদ্ভিদ বলা হয় এই জন্য। তাহলে এইটাই ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। এই চ্যাপ্টারে মূল বিষয়টা এখানেই শেষ। এরপরে কিছু শর্ট কোশ্চেন আছে, সেগুলো তো পড়তে হবে। কয়েকটা ইম্পর্টেন্ট কথা একটু ডিসকাস করছি। কয়েকটা জিনিস আমরা একটু দেখছি, কয়েকটা টার্ম। অ্যাপ্রেসড অ্যান্ড নন অ্যাপ্রেসড রিজিয়ান। গ্রানার যে থাইলাকয়েড থাকে, এইভাবে থাইলাকয়েডগুলো থাকে, এর এই পার্টগুলো ক্লোজ থাকে, এই পার্টগুলো ক্লোজ, আর এই সারফেসগুলো এটা স্ট্রোমার দিকে থাকে, এই পার্টগুলো স্ট্রোমার দিকে থাকে। তাহলে যেগুলো এই পার্টে থাকে, এই ক্লোজড পার্টে, সেগুলোকে বলে অ্যাপ্রেসড রিজিয়ান। এই অ্যাপ্রেসড রিজিয়ানে PS2 থাকে, ফটোসিস্টেম 2, আর এই দিকগুলো, এগুলো হচ্ছে, এটা অ্যাপ্রেসড, আর এই সারফেসটা হচ্ছে নন অ্যাপ্রেসড রিজিয়ান। এই দিকে PS1 থাকে, এটা হচ্ছে অ্যাপ্রেসড নন অ্যাপ্রেসড রিজিয়ান। হিল রিয়েজেন্ট, হাইড্রোজেন গ্রাহী যে বস্তুগুলো থাকে সালোকসংশ্লেষের সময় ব্যবহৃত হয়, যেমন NADP+, এগুলো হচ্ছে হিল রিয়েজেন্ট। তো অ্যাকচুয়াল হিল রিয়েজেন্ট কোনটা? 2,6-ডাইক্লোরোফেলিন্ডোফেনল, এছাড়া ফেরি অক্সালেট, ফেরি সায়ানাইড, এগুলো। রবিন হিল উনি ব্যবহার করেছিলেন, সেই জন্য ওনার নাম অনুসারে এটাকে হিল রিয়েজেন্ট বলা হয়। উনি কোনটা ব্যবহার করেছিলেন? উনি ব্যবহার করেছিলেন পটাশিয়াম ফেরি অক্সালেট, পটাশিয়াম ফেরি সায়ানাইড। C4 প্ল্যান্ট ইজ অ্যাডভান্টেজিয়াস ওভার C3। তার কারণ হচ্ছে C4-এ 2বার CO2 ইউজ হয়, প্রথমে একবার, পরে আর একবার। 2বার CO2 ইউজ হওয়ার ফলে প্রোডাকশান বেশি হয়, সেই জন্য অ্যাডভান্টেজিয়াস হয় কোনটা? C4। ফটো রেসপিরেশন হয় না কাদের ক্ষেত্রে? এই C4 প্ল্যান্টদের ক্ষেত্রে, কারণ এদের যেটা মেন জিনিস রুবিস্কো, এটা থাকে না। ফটো রেসপিরেশন একটা এনার্জি ওয়েস্টেজ প্রসেস। কেন এনার্জি ওয়েস্টেজ প্রসেস? কারণ এই ক্ষেত্রে ATP, NADPH বা H2, এই যে জিনিসগুলো তৈরি হয়, কিন্তু এগুলো কোনো কার্বোহাইড্রেট তৈরির ক্ষেত্রে ব্যবহার হয় না, তো এনার্জিটা নষ্ট হয়। এর ভেতরে এনার্জি রয়েছে, ওই জন্য এনার্জি ওয়েস্টেজ প্রসেস বলে। ফটোসিনথেসিস ইজ ফাস্টেস্ট ইন সানলাইট। সালোক সংশ্লেষ কোন আলোতে ভালো হয়? সবচেয়ে ভালো হয় লাল আলোতে। এবার যদি প্রশ্ন এরকম থাকে, লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি, যা সব রং দেওয়া থাকলো, সবুজে তো সব থেকে কম, যদি এখানে এই কথা বলা থাকে সানলাইটে ভালো হয়, লালে বলা হচ্ছে না কিন্তু সানলাইটে ভালো হয়, বা
এখানে যদি সাদা লাইট বলা থাকে তাহলে আনসারটা হবে সাদা লাইট। কেন সানলাইটে বা সাদা লাইটে ভালো হয় রাদার রেড? তার কারণ হচ্ছে লাল আলোতে সবথেকে ভালো হয়, সেটা ঠিক কথা, কিন্তু সেখানে একটা ফটো সিস্টেম চালু হয়। যখনই সাদা আলো থাকবে, সাদা হচ্ছে অনেকগুলো আলোর সমন্বয়, তখন দুটো ফটো সিস্টেম চালু হয়ে যাবে। সানলাইটও তাই, দুটো ফটো সিস্টেম চালু হবে, তার ফলে সালোকসংশ্লেষের হার বাড়বে। তাহলে সালোকসংশ্লেষ কোন আলোতে ভালো হয়? লাল আলোতে। এবার যদি বলা থাকে লাল সাদা আরও কথা, তখন কিন্তু সাদা লাইটে ভালো হয়, কারণ তখন দুটো ফটো সিস্টেম চালু হয়। ফটোসিনথেসিস ইজ হাইয়েস্ট ইন ইন্টারমিটেন্ট লাইট। ইন্টারমিটেন্ট লাইট এই কথার মানে হচ্ছে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস লাইটে ভালো হয়। লাইট ফেজ, ডার্ক ফেজ, এল ফেজ, ডার্ক ফেজ। এই লাইট ফেজ এই ডার্ক ফেজের থেকে এটা ফাস্ট, তাড়াতাড়ি হয়। তার ফলে লাইট ফেজ যে জিনিসগুলো তৈরি হয়, এটিপি, এনএডিপি, H2, এগুলো বেশি তৈরি হয়। এবার এইগুলো যখন ইউজ হবে তখন ফার্দার আবার তৈরি হবে। যদি কন্টিনিউয়াস লাইট থাকে তাহলে এই লাইট ফেজে এই পদার্থগুলো বেশি তৈরি হয়ে জমে যায়, ইউজড আপ হতে পারে না, তার ফলে সালোকসংশ্লেষটা কমে যায়, তার হার কমে যায়। কিন্তু যদি ডিসকন্টিনিউয়াস বা ইন্টারমিটেন্ট লাইট থাকে ডিসকন্টিনিউয়াসভাবে, তাহলে যখন লাইট কিছু সময় থাকবে কিছু সময় থাকবে না, এই না থাকার সময়ে তখন কি হবে? তখন এই ডার্ক ফেজে ওই জিনিসগুলো আবার ইউজ হয়ে যাবে, আবার এদিকে ফাঁকা থাকবে, প্রোডাকশান বেশি হবে। সেই জন্য ইন্টারমিটেন্ট লাইটে সালোকসংশ্লেষের হার বেশি থাকে। সালোকসংশ্লেষ একটা এন্ডারগনিক প্রসেস। তার মানে কি? এন্ডারগনিক প্রসেস মানে এখানে এনার্জি ইউজ হয়, সৌরশক্তি ইউজ হয়, সোলার এনার্জি, এন্ডারগনিক প্রসেস বলে। ওয়ারবার্গ এফেক্ট, এইটা কি? O2 কনসেন্ট্রেশন বাড়লে সালোকসংশ্লেষের হার যে কমে যাওয়া, সেটাই ওয়ারবার্গ এফেক্ট ইন শর্ট। ল অফ মিনিমাস, এখানে কি বলা হয়? কোনো প্রসেস যদি চলে, সেই প্রসেসটা রেগুলেট হয় স্লোয়েস্ট ফ্যাক্টর দ্বারা। এটা লেবিক বলেছিলেন, এটাকেই মডিফাই করে বিজ্ঞানী ব্ল্যাকম্যান উনি ল অফ লিমিটিং ফ্যাক্টর এর কথা বলেন। কোনো একটা মেটাবলিক প্রসেস যদি একাধিক মানে মোর দ্যান ওয়ান ফ্যাক্টর অর্থাৎ ফ্যাক্টরস দ্বারা যদি রেগুলেট হয়, তাহলে সেখানে যে স্লোয়েস্ট ফ্যাক্টর থাকবে তার উপরে পুরো প্রসিডিওরটা বা প্রসেসটা ডিপেন্ড করে, সেই তার রেটটা। এটা এক্সাম্পল দিয়ে বোঝা যায়। CO2, H2O, লাইট, ফটোসিনথেসিসে একাধিক ফ্যাক্টর কাজে লাগে। এবার CO2, H2O এগুলো যদি অ্যাম্পল থাকে, প্রচুর পরিমাণে থাকে, কিন্তু যদি মেঘলা দিন হয়, মেঘলা দিনে লাইটটা কি হয়? কম থাকে। তাহলে এখানে স্লোয়েস্ট ফ্যাক্টর কোনটা? লাইট। তাহলে এই লাইটের ওপরে ফটোসিনথেসিসের রেটটা ডিপেন্ড করবে। মেঘলা দিনে লাইট কম, সেই জন্য এগুলো যথেষ্ট পরিমাণে থাকা সত্ত্বেও সালোকসংশ্লেষের হারটা, ফটোসিনথেসিসের রেটটা কমে যাবে। এইটাকে বলে ল অফ লিমিটিং ফ্যাক্টর। স্লোয়েস্ট যে ফ্যাক্টর তার উপর ডিপেন্ড করে পুরো রেটটা ফটোসিনথেসিসের। তো এইখানে তো আরও অনেক কিছু ইনফরমেটিভ কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো এর সঙ্গে একটু দেখে নেবে।